বাঙালি হিন্দুদের উৎসব। আমি সমস্ত বিভাজনের রাজনীতি দূরে সরিয়ে রেখেই বলি যে কারুর মতে যে হালখাতাটা বললে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, কারণ আমাদের হিন্দুদের লক্ষ্মী গণেশ পুজো হয়, বিশেষত যারা ব্যবসায়ী। আকবর মানে 1500 সাল অনওয়ার্ডস, 1500-1600, তার আগে বাংলায় চাষাবাদ হতো না, মানে যেহেতু ব্যাপারটা পুরো কৃষিভিত্তিক। মুসলিম যে ক্যালেন্ডারটা সেটা কিন্তু লুনার ক্যালেন্ডার, মানে চান্দ্র মাস অনুযায়ী হয়। তারাও তো এক ধরনের চাষি, যারা মাছ চাষি, তাদের বলা হতো মাহি ফরাস। এবং এই সময়টাতেই বৈশাখ মাসেই একটা ভোজসভার আয়োজন করা হতো, যেটা হচ্ছে পুরো মৎস্যকেন্দ্রিক। এঁচোড়কে আয়ুর্বেদে পনস বলে। পনসের তো মানে পাঁঠার মাংসের মতো গুণ, তাই জন্য তাকে গাছ পাঁঠা বলে। তাই নববর্ষের ভোজে একটা মানে অন্যতম একটা পদ কিন্তু এঁচোড়ের গুলি কাবাব। সেই শালিদ ধানের অন্ন দিয়ে রাঁধা মাংসের পোলাওটাকেই কিন্তু সেই যুগের পলান্ন বা মাংসদানি যে আজকের বিরিয়ানি, সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি কাজটা করতে। তার মানে বিরিয়ানির আবিষ্কারটা তো হিন্দুরাই। ডাক ঘোড়ায় চড়ে নমস্কার, মাইথোলজি বাই রেনেসার পডকাস্টের আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে এখানে বলবার জন্য যাকে আমি পেয়েছি আমার সঙ্গে, অত্যন্ত শ্রদ্ধেয়, খুব ভালো মানুষ এবং খুব সুন্দরী, একদম আদর্শ একজন বাঙালি, ইন্দিরা মুখোপাধ্যায় দিদি, বিশিষ্ট সাহিত্যিক, লেখিকা এবং গবেষক। কেমন আছেন? আপনাকে স্বাগত। ভালো আছি রেনেসা। তোমার এই মাইথোলজি বাই রেনেসা এই চ্যানেলটা আমাকে খুব আকৃষ্ট করে, কারণ আমি যেহেতু মাইথোলজি নিয়ে আমিও চর্চা করি, নানান ভালো কন্টেন্টস পাই, আমিও দেখি, ঋদ্ধ হই নানান গুণী মানুষের কথা শুনে। আমারও খুব ভালো লাগছে আজকে এখানে। একদম, অনেক ধন্যবাদ যে আপনি এখানে এসেছেন। কেমন আছেন? ভালো আছি, তুমি নিশ্চয়ই ভালো আছো? হ্যাঁ, নিশ্চয়ই। শুভ নববর্ষ বলবো না, কারণ আর কয়েকটা দিন পরেই শুভ নববর্ষ। আগাম বলে রাখি, শুভ নববর্ষ। তোমাকেও শুভ নববর্ষ। ধন্যবাদ। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে নববর্ষ মানে নতুন বছর, আবার এদিনই হাল খাতা। তো হাল খাতা এবং নববর্ষ এই দুটো মিলিয়ে এই উৎসবটা কি কোথাও বাঙালি হিন্দুদের উৎসব? দেখো, আমি সমস্ত বিভাজনের রাজনীতি দূরে সরিয়ে রেখেই বলি যে কারুর মতে যে হালখাতাটা বললে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, কারণ আমাদের হিন্দুদের লক্ষ্মী গণেশ পুজো হয়, বিশেষত যারা ব্যবসায়ী। আর হালপুন্না বা পুন্নাহ কিছু আদিবাসী সম্প্রদায়দেরও পুজো, বা হালপুন্না যেটাকে বলা হয় জমিতে লাঙল দেওয়ারকে কেন্দ্র করে, মানে নিদাগ গ্রীষ্ম শুরু হবে, তার আগে 2-1 ফোঁটা বৃষ্টি পড়ে গেছে এবং শুষ্ক রুক্ষ মাটিটা একটু রসসিক্ত হয়েছে, আর তারপরেই সেখানে হাল দিয়ে বা লাঙল দিয়ে ফসল উৎপাদন করতে হবে, কিছু দানা, কিছু শস্য বা কিছু চারা লাগাতে হবে, মানে নতুন করে কৃষি শুরু হবে আমাদের। তো এই ব্যাপারটাকে নানা মুনির নানা মত, তো কারণ আমাদের দেশটা তো বিরাট, আর বাঙালির সংস্কৃতিটাও বিরাট ভাস্ট একদম। আর সেখানে একটা দুটো মানে হিন্দু মুসলমানকেই একটা বেঁধে রাখার ব্যাপার করা হয়, কারণ যেহেতু আমাদের ঐতিহ্যের সঙ্গে 2 বঙ্গের ঐতিহ্য জুড়ে আছে। তা সেই প্রসঙ্গেই বলি যে অনেকেই বলেন যে সম্রাট আকবর মানে 1500 সাল অনওয়ার্ডস, 1500-1600, ওই সময়টাতে তিনি প্রথম বঙ্গাব্দ নাকি, মানে তিনি প্রথম এই নববর্ষ নতুন বছরের কনসেপ্টটা তাঁরই। কিন্তু আমি একটা কথা বলি, তাহলে কি তাঁর আগে বাংলায় চাষাবাদ হতো না? মানে যেহেতু ব্যাপারটা পুরো কৃষিভিত্তিক, কারণ আমাদের বাংলা তো কৃষি প্রধান একদম দেশ, 100 বার সেটা হতো। এবং সম্রাট আকবর যেটা চালু করে সেটা তিনি নিজেও বুঝতে পেরেছিলেন যে মুসলিম যে ক্যালেন্ডারটা সেটা কিন্তু লুনার ক্যালেন্ডার, মানে চান্দ্র মাস অনুযায়ী হয়। তাই আমরা দেখেছি প্রত্যেক বছরে যেমন ঈদের তিথিগুলো যেমন বদলে যায়, কারণ ওদের দ্বিতীয়ার চাঁদ দেখা নিয়ে হয়, সেটা যেমন বদলে যায়, ঠিক তেমনই উনিও একদিন বুঝতে পেরে কিন্তু উনি ফলো করেছিলেন যে সৌর মাসেই বৈশাখে মানে চালু করতে হবে ব্যাপারটা, পয়লা বৈশাখ নববর্ষ। এবার আমাদের যদি আরও পেছন দিকে চলে যাই সম্রাট আকবর থেকে, তাহলে আমরা দেখব ইতিহাস যা বলছে, মানে গবেষকদের পড়ে আমি যেটা বুঝেছি যে খ্রিস্টীয় 6ষ্ঠ বা 7ম শতাব্দীতে
বাংলার হিন্দু রাজা গৌড়ের, মানে মালদা মুর্শিদাবাদ গৌড় বলা হতো তো, হিন্দু রাজা শশাঙ্ক, তিনি প্রথম এই বঙ্গাব্দের সূচনাটা করেন। এবং সেই সূত্র ধরে কিন্তু আকবর আমাদের আবার সৌর মাসেই ফিরে গেলেন, কারণ শশাঙ্কের ব্যাপারটা ছিল হচ্ছে আমাদের হিন্দু ক্যালেন্ডার হয় সৌর মাস হিসেব করে, কারণ সৌর মাস বলতে আমাদের মানে জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতিষশাস্ত্র যদি মাথায় রাখি, তা সেটাকে মোটেই ফেলে দেওয়ার নয়। সূর্য যখন মেষ রাশিতে প্রবেশ করে, একদম রাশি চক্রের প্রথম রাশি সূর্য মেষ, সেই সূর্য যখন মেষ রাশিতে প্রবেশ করে তখনই হচ্ছে বৈশাখ মাস বলা হয়েছিল। এবার এবং আরেকটা জিনিস দেখো, আমাদের হিন্দু ক্যালেন্ডারের যে ঋতুগুলো আছে, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, এরকম করে যে ঋতুগুলো না, মাস 12টা বাংলা মাস, প্রত্যেকটার নাম কিন্তু আমাদের চন্দ্রের নক্ষত্র থেকে নেওয়া। চন্দ্রের 27টা নক্ষত্র আছে, তাই বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ মাসের নাম, ঠিক যেমন পুষ্যা নক্ষত্র থেকে পৌষ মাসের নাম, এরকম মানে মঘা নক্ষত্র থেকে মাঘ মাসের নাম, এরকম অজস্র, মানে বলবো কি কত আর। তা বিশাখা নক্ষত্রটাকে বলা হয় খরতার, মানে উষ্ণতার মাপকাঠি হিসেবে ধরা হয়, কারণ নিদাগ গ্রীষ্ম সমাগত যখন বৈশাখ, সেই বৈশাখের শুরুর দিনটাকেই একটা যেন মানে আকবরও শুরু করলেন ফার্স্টলি সন, যেটাকে উনি ধরেছিলেন প্রথম, পরে কিন্তু সেটাতেই উনি সুইচ ওভার করলেন, যে তখনই কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করা বলো, নতুনভাবে চাষাবাদ শুরু করা বলো, এবং তার অনারে একটা আমাদের ফেস্টিভিটি, মানে একটা উৎসবের মরশুম শুরু হচ্ছে। এবং তখনই যেমন ভোজসভা, তেমনই নতুন জামা কাপড় কেনার একটা অনুষঙ্গ আসছে, বা আমরা জানি নতুন পঞ্জিকা, আমাদের যেটা হিন্দু শাস্ত্রে যেটা আমরা দেখি, আমাদের নতুন পঞ্জিকা আর বাংলা ক্যালেন্ডার, সব কিছুই তার সঙ্গে মিষ্টিমুখ করানো, এসব তো আমরা জানি। তার সঙ্গে হচ্ছে বাঙালিদের অন্যতম ঐতিহ্য হলো, সেটা দুই বাংলারই ঐতিহ্য মেনে হচ্ছে, যে মাছের একটা ব্যাপার রয়েছে। আমরা যেটা এখনো দেখে থাকি, পয়লা বৈশাখ মানেই হচ্ছে এলাহি মাছের ভুরি ভোজ, মানে বাঙালির তো ভোজ সভা বসাতেই হবে। আমাদের যে কোনো শুভ কাজে আমরা দেখেছি, বিয়েতেও দেখেছি, ল্যাটা মাছ ধরা থেকে বউ আসছে যখন, বা তত্ত্বে আমরা মাছ পাঠানো থেকে, আমাদের পুরো ব্যাপারটা মানে মাছ ভোগ আমাদের কালী মন্দিরে একটা অন্যতম ব্যাপার। আর এই যে মানে মাছের ব্যাপারটা, সেটা হচ্ছে গবেষকদের মতে, সেটা হচ্ছে যে মোগল আমলে ঢাকার মৎস্যজীবীরা, তারাও তো এক ধরনের চাষি, যারা মাছ চাষি, তাদের বলা হতো মাহিফরাস। এবং এই সময়টাতেই বৈশাখ মাসে একটা ভোজ সভার আয়োজন করা হতো, যেটা হচ্ছে পুরো মৎস্যকেন্দ্রিক, মানে নানা রকম মাছ সেখানে ভোজ সভায় স্থান পেত। সুতরাং আমাদের বাংলার এটা তো ঐতিহ্য তো বটেই বলবো। আর আমরা যেহেতু আমি সাহিত্য চর্চা করি, সেহেতু আমি দেখি যে আমাদের মধ্যযুগীয় যে প্রাচীন সাহিত্য, কি তারও আগে যদি বলি, চর্যাপদ বাংলার অন্যতম যে সাহিত্যের প্রাচীন, মানে আদি সাহিত্যের নিদর্শন, সেই চর্যাপদে কিন্তু আমরা দেখি প্রথম সেই একটা চর্যাপদের যে একটা যে নথি পাওয়া যায়, তাতে আমরা দেখেছি যে ওগারো ভত্তা, রম্ভপত্তা, গাইকো ঘিত্তা, দুগ্ধ সযুত্তা, সেখানে ময়লি মচ্ছি মানে মৌরলা মাছের কথা রয়েছে। যে তার মানে কত প্রাচীন সেটা, যে মৌরলা মাছ দিয়ে অগরা ভাতটা, মানে ভাতটা হবে ফ্যান ভাত মতো, তাতে ঘি ঢেলে দেওয়া হয়েছে কলা পাতায়, এবং গাইকা ঘিত্তা মানে গরুর দুধের ঘি, এবং যিনি পরিবেশন করছেন তিনি একজন পুণ্যবতী স্ত্রী, তার স্বামীকে বেড়ে সেটা খাওয়াচ্ছেন। সেই ভদ্রলোককেও ভাগ্যবান বলা হয়েছে, কারণ এমন একজন স্ত্রী তাকে যত্ন করে খেতে দিচ্ছে। গরম ভাত আমরা জানি আমাদের কমফর্ট ফুড একটা, আমাদের স্কুল কলেজ যাওয়ার সময় আমরাও জানি এটা, ফেনা ভাত। এই যে আমাদের বাংলার প্রাচীনতম নিদর্শন চর্যাপদে পাওয়া যায়, সেখানেও আমরা দেখছি এই মৌরলা মাছের অস্তিত্বটা, উপস্থিতিটা। তারপরে আমরা মধ্যযুগীয় সাহিত্যে আমরা যে দেখছি যে রায়গুণাকর ভারতচন্দ্র তার অন্নদামঙ্গল কাব্যে বলছেন যে কচি কচি ছাগ মৃগ মাংস, ঝাল ঝোল রসা, কালিয়া দোলমা বাগা সেকচি সংসা, মানে কচি ছাগ মাংস, আর তার মৃগ মাংসও আছে, হরিণের মাংস আছে, আর সেটা ঝাল ঝোল রসা যেমন করেই হোক সেটা বানানো হোক না কেন, মানে এটাও একটা আমাদের আদি মানে মধ্যযুগীয় ঐতিহ্য।
তারপরে যেটা দেখা যায়, যেহেতু আমাদের পয়লা বৈশাখের মানে এতে তুমি কথাটা বলছো, সেহেতু খাওয়া দাওয়াতে আমাদের একটা বাংলাদেশের প্রাচীন একটা প্রান্তিক কৃষি মানে যাদের জীবিকা, মানে কৃষক জনগোষ্ঠীর, তাদের কিন্তু এই পয়লা বৈশাখে পান্তা এবং তার সঙ্গে ভর্তার, এটা কোথায়? বাংলাদেশে আমাদের বাংলাদেশে, হ্যাঁ। পান্তার সঙ্গে মানে কৃষি প্রান্তিক কৃষক জীবনের আর কি একটা জীবন যাপনের অনুষঙ্গ এই বৈশাখে হচ্ছে যে পান্তা এবং তার সঙ্গে গাঁটছড়া বেঁধে ভর্তা। তাদের তো অভাবের সংসার, নো ডাউট তখন ছিল, এবং পান্তা ভাত আজকের একটা আমাদের মহার্ঘ রেস্তোরাঁর একটা অন্যতম পদ। প্রোবায়োটিক, গাট ফ্রেন্ডলি এবং নানান নিউট্রিয়েন্টস রয়েছে তার মধ্যে, এবং পেট ঠান্ডা করে। সর্বোপরি আমাদের ঠাকুমা দিদিমারা বলতো গরম আসছে, পেট ঠান্ডা করার জিনিস খেতে। আর তখনই আমরা দেখি যে এই যে জগন্নাথ দেবের মানে উড়িষ্যাও তো প্রচুর গরমের জায়গা, জগন্নাথ দেবের ভোগেও কিন্তু এই পাখাল ভাত বা প্রক্ষালন ভাত, মানে জল দিয়ে হাত দিয়ে বারবার ঠান্ডা জলে ভাতটাকে প্রক্ষালন করে মানে ধুয়ে ধুয়ে যে ভাতটা, সেটা তো এখন তো মানে সুগারের পেশেন্টদেরও ডায়াবেটিকদেরও বলছে সেরকম ভাত খেতে, কারণ সেটার নাকি গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কমে যায়, জলের সঙ্গে তার একটা রেজিস্ট্যান্স স্টার্চ তৈরি হয়। এটা আমরাও বাড়িতে খেতে পারি। এবার ভর্তা তো এখন কোনো লিমিটলেস হোটেলে দেখছি, কালো জিরের ভর্তা থেকে ধনেপাতার ভর্তা থেকে আলুর ভর্তা বা বেগুন ভর্তাই আমরা শুধু জানতাম। মানে একটা বড় সংসার থাকতো তখন, সেই ধরো কৃষকের বড় সংসারে অনেকগুলো পাত, তাদের পেট ভরাতে হবে, হয়তো খুব একটা আনাজপাতি কিছু নেই, সেইগুলোকে খুব মশলা দিয়ে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে কষে দলাই মলাই করে চিঁড়ে চ্যাপটা আর কি কড়াইতে খুন্তি হাতার সাহায্যে, যেটাকে আমরা স্ম্যাশড পটেটো বা বেগুন যাই বলো, সেই রকমভাবে ভর্তা। তারা হয়তো পান্তা আর ভর্তাই খেত, কিন্তু তার সঙ্গে মিশিয়ে কুচো চিংড়ি ভাজা বা মটর ডালের বড়া বা আরও নানা রকম মানে কোনো শাক ভাজা, বা আমরা ইনফ্যাক্ট রবীন্দ্রনাথ ঠাকুরের মানে ঠাকুরবাড়ির যশোরের ঐতিহ্য মেনে, তারাও তো ওদিকেই, যশোরের ঐতিহ্য মেনে আমরা দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরেরও কিন্তু ছেলেবেলায় মানে বৌঠানের হাতে স্কুল থেকে ফিরে তার প্রিয় খাবার ছিল কুচো চিংড়ি ভাজা এবং পান্তা ভাত। সুতরাং এটা তো বলাই বাহুল্য যে আমাদের বাঙালি সংস্কৃতিতে এই পান্তা ভাতের ঐতিহ্যটা অনেক দিনের। ইনফ্যাক্ট আমি বাংলার বারব্রত নিয়ে চর্চা করতে গিয়েও দেখেছি সেটা, যে আমাদের মানে অনেকগুলো ব্রততে আমাদের পান্তা ভাত খেয়ে। কিন্তু জানতে চাইবো যে এখন যেমন আমরা নববর্ষ বলতে এখনকার ছেলেমেয়েরা মলে যাচ্ছে, জামা কাপড় কিনছে, আমাদের ছোটবেলায় আমাদের সেল হতো, চৈত্র সেল, এবং আমরা সেখানে খুব কম পয়সায় কম টাকায় জামা কাপড় কিনতাম, পকেট মানি বাঁচিয়ে। সেটাই আমাদের কাছে খুব আনন্দের ছিল। সেটাই আগেকার দিনে আগেকার মানে একেবারে প্রাচীন কাল থেকে যখন থেকে বাঙালির ইতিহাস পাওয়া যাচ্ছে, তখন থেকে এই নববর্ষটা, এই উৎসবটাকে কিভাবে বাঙালি পালন করত? দেখো, প্রভাত ফেরির একটা ঐতিহ্য আছে। এখন আমরা যেটা দেখি যে রবীন্দ্রসঙ্গীত গান করে প্রভাত ফেরি হয়, প্রভাত ফেরির একটা কিন্তু ঐতিহ্য বাঙালিদের আছে, মানে সেটা দোলেই বলো বা নববর্ষেরই বলো, সেটা বোধহয় বাংলাদেশে এখনও এলাহি হয়, কলকাতায়ও কিছু কিছু জায়গায় বেরোয়। তার সঙ্গে হচ্ছে মানে প্রভাত ফেরির সঙ্গে হচ্ছে রাস্তা একটা আলপনার ট্র্যাডিশন, মানে ওয়েলকাম করছি তো আমরা নতুন বছরটাকে, সো যাতে নতুন বছরটাকে ওয়েলকাম করে, যেমন এই যে লক্ষ্মী গণেশের পুজো যেমন ব্যবসায়ীরা করেন, যাদের ব্যবসাপাতি নেই, যারা ব্যবসায়ী নন, তাদের তো অন্যরকমভাবে সেলিব্রেশনটা হয়। সুতরাং নতুন সব কিছু অনুষঙ্গের মধ্যে কিন্তু এই আলিপনা বা আলপনা এবং এই প্রভাত ফেরির একটা। আচ্ছা, এই আলিপনা বা আলপনা এটা কি আমাদের বাংলা সংস্কৃতির অঙ্গ? আমরা এখন দেখছি, হ্যাঁ, আমাদের তো পুজো পাঠেতে আলপনা একটা চিরাচরিত ট্র্যাডিশন, যেটা তোমার এতে করা হয়, মানে সাউথ ইন্ডিয়ায় যেটা পঞ্চগুড়ি দিয়ে করা হয়, রঙ্গোলি, যেটা আমাদের ওদের হচ্ছে ড্রাই, আর আমাদেরটা তো হচ্ছে তখন চালের গুঁড়ি, চালের গুঁড়োতে মানে পিঠলি গুলা দিয়ে আলপনা দেওয়া, সেটা তো আমাদের একটা অন্যতম ট্র্যাডিশন ছিল। এখন সেটা রাস্তায় করতে গেলে তো রং দিয়ে চক দিয়ে এরকমভাবে করা হয়, সো সেটা একটা ঐতিহ্য তো বটে। আর আমাদের মাঙ্গলিক সব কিছু, যেমন ডাব, কলা গাছ,
এই যে মানে ঝোলানো, এই যে আম পাতা ঝোলানো, এগুলো তো আমাদের যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে করা হয়, মানে ওয়েলকাম করা নতুন বছরকে, যাতে আমাদের সারাটা বছর মানে মঙ্গলময় হয় আর কি, সবার ভালো কাটে, সেই এতেই আর কি। খাওয়া দাওয়া তো একটা আছে, বিশেষ কিন্তু ব্যাপার। প্রাচীনকালে কেমন করে হতো এই নববর্ষ? আমাদের মানে রন্ধন সাহিত্য নিয়ে কাজ করতে গিয়ে যেটা দেখেছি, যে সেটা হচ্ছে যে চিরাচরিত বাঙালি রন্ধন সাহিত্যের পরম্পরা অনুযায়ী আমাদের 5টা রস, মানে পঞ্চরস বাঙালি খাবার, যেটাকে বলা হয় তেতো, নোনা, ঝাল, টক, মিষ্টি। এবার তেতোর মধ্যে হচ্ছে যেটা আমাদের এখন মানে ডাক্তারবাবুরা বলছেন অত্যন্ত হাইজিনিক ব্যাপার, যে প্রথম পাতে খালি পেটে তেতো কিছু খেয়ে নিচ্ছ, শুক্তো বা পলতার বড়া বা শিউলি পাতার বড়া বা নিম পাতা, নিম পাতা, নিম বেগুন, তো এখন একটু নিম পাতা তখন বৈশাখে বুড়িয়ে যায়। মানে এই যে তেতোর ট্র্যাডিশনটা, এটা একটা অন্যতম ব্যাপার আমাদের সংস্কৃতির। এবং তারপরেই হচ্ছে নোনা। নোনার মধ্যে আসছে শাক ভাজা, মানে শাকটা হচ্ছে আমাদের আর একটা শুভ জিনিস। আবার নেমন্তন্ন বাড়িতে আমরা দেখছি বড়ি বা বাদাম ভাজা দিয়ে পোস্ত ছড়িয়ে শাক ভাজা, ভীষণ সুন্দর। এবারকার দিনে বিয়ে বাড়িতে এগুলো হ্যাঁ একদম, এখনো তাই দেখছি ফিরে আসছে শাক ভাজা। শাকটা একটা, মা দুর্গাকে তো শাকম্ভরী বলা হয়, কারণ তিনি শাক নিজের মানে দেহে ধারণ করে তিনি ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলেন আমাদের দুর্ভিক্ষের সময়। তাই শাকটা আমাদের একটা খুব শুভ ব্যাপার, তাই শাক একটা থাকবেই। ঝালের মধ্যে সেই শাকটা, মানে নোনার মধ্যে সেই শাকটা যদি ধরো, তারপরে তুমি ঝালের মধ্যে তুমি ধরো মাছের ঝালই বলো বা বড়ার ঝালই বলো, যারা মাছ খায় না, অথবা কোনো রকম ঝাল ঝাল কোনো ডাল না, যেটা ঠাকুরবাড়ির প্রজ্ঞাসুন্দরী দেবী বলছেন যেটা ডাল নয়। যেমন এই সময় এঁচোড় ওঠে, এঁচোড়কে আয়ুর্বেদে পনস বলে। পনসের তো মানে পাঁঠার মাংসের মতো গুণ, তাই জন্য তাকে গাছ পাঁঠা বলে। তাই নববর্ষের ভোজে একটা মানে অন্যতম একটা পদ কিন্তু এঁচোড়ের গুলি কাবাব, মানে কোফতা আর কি। কারি আমাদের কোফতা বলা হয় না, গুলি কাবাব করে মানে ঠাকুর বাড়িতে বলা হতো এটা। এই যে গুলি কাবাবটা, সেটা যেমন থাকবে একটা ডালনার পর্যায়ে, ঠিক তেমনই তারপরেই যদি আমি আমিষে ফিরে আসি, বা ডালের সঙ্গে 5 ভাজা, সেটাও ভাজা গেল নোনতা। এবার আজকাল হোটেলের মহার্ঘ পদ হচ্ছে মোচার ঘন্ট বা থোড়ের ভর্তা। এই যে বললাম, মোচাকে আয়ুর্বেদে বলা হয় কদলী পুষ্প, তো মানে কলা গাছের ফুল, তো সেটা কিন্তু পুষ্প শাক, তাই সেটাও কিন্তু শাক। ও আচ্ছা, হ্যাঁ, পুষ্প শাক বলা হয়। কদলী স্তম্ভ বা থোড়কেও কিন্তু, হ্যাঁ মানে স্তম্ভটাকেও কিন্তু কদলী মানে শাক বলা হয়, কারণ গাছের কাণ্ড সেটা, সেই হিসেবে সেটাও শাক। সুতরাং সেই প্রত্যেকটা নিশ্চয়ই, তুমি এটা না করো ওটা করছো, জড়িয়ে থাকছে। তুমি শাক ভাজা না করে তুমি মোচার ঘন্ট করছো, বা তুমি থোড়ের ভর্তা করছো, সেখানে তোমার বাংলার সংস্কৃতিটা ওতপ্রোতভাবে জড়িয়ে রইল। তারপরেই তো মাছ, মাছ ছাড়া তো অসম্ভব। এবার নানান রকম ঘটি বাঙাল তরজা আসে এর মধ্যে দিয়ে। ঘটি বাঙালের যুদ্ধ, একদম ইলিশ না যুদ্ধ। চিংড়ি? ইলিশ না চিংড়ি? এটা কি প্রাচীনকালেও ছিল? ইলিশের ট্র্যাডিশন দেখো, জিমুত বাহনের লেখায় প্রথম পাঙ্গাস ইলিশের কথা পাওয়া যায়। এবার পাঙ্গাস ইলিশ কিন্তু আমরা যে ইলিশটা খাই পাঙ্গাস মাছ কিন্তু নয়, সেটা এখনকার ইলিশের প্যাঙাশ বলি, যেটা প্যাঙাশ মাছ, অনেকটা ইলিশের মতন, কিন্তু স্বাদে বোধহয় অতটা নয়। এবার ইলিশ তো আমাদের মানে মঙ্গল কাব্যে তো ছত্রে ছত্রে ইলিশের দক্ষিণ সাগরের কলা দিয়ে ঝোল, বেগুন দিয়ে তার ঝোল, বার্তাকু দিয়ে ঝোল রয়েছে, এগুলো আছে। এটা কি নববর্ষের সময়? সেটা তো মানে মনসা মঙ্গল বা ভারতচন্দ্র রায় গুণাকরের অন্নদা মঙ্গলের নববর্ষের কোনো স্পেসিফিক হিসেবে নয়, কিন্তু বিশেষ দিনে, মানে সনকার স্বাদ হচ্ছে বা ঘরেতে মানে বেহুলা লক্ষিন্দরের বিয়ে হচ্ছে, সেই সময়টায় মানে একটা শুভ কাজ হচ্ছে, অনুষ্ঠান। সেই সূত্রে আমরা তো বলেছি মাছ তো আমাদের একটা শুভ, একটা সবসময় একটা অনুষঙ্গে ব্যবহৃত হয় বাঙালি ভোজে। শুধু শুধু বলবো না, ইলিশ এর সঙ্গে চিংড়ি, মানে চিংড়ির ঐতিহ্যটাও কিন্তু এতটা পুরনো যে এখন আমরা গ্লসি পেপারের ম্যাগাজিনে দেখি ইচামুড়ার রেসিপি, মানে বোধহয় এটা বোধহয় সম্ভবত বরিশালের, মানে চিংড়ির
খোলা দিয়ে রেসিপিটা হয়, আচ্ছা। বড় বড় গলদা চিংড়ির। এবারে সেই চিংড়ির তো সুতো বার করে তাকে তো আমি তো মধ্যযুগীয় সাহিত্যেও সেই চিংড়ির নাম পাওয়া যাচ্ছে। এবং এর ছাড়াও রয়েছে যেটা, সেটা হচ্ছে যে ফলুই থেকে, কই থেকে, ভেটুক বা ভেটকি থেকে, কাতলা থেকে, মৌরলা থেকে শোল মৎস্য দিয়ে অম্বল। মানে এটা একটা, কারণ ওই যে অম্ল আর লাস্টে শেষ পাতে হচ্ছে টক। হ্যাঁ, শোল মাছ মাছের মাংসের টক, পর হ্যাঁ। শোল মাছের টক বলো, মৌরলার টক বলো, বা নিদেন তুমি যদি মাছ দিয়ে টক না করতে চাও তাহলে হচ্ছে ঠাকুর বাড়ির যদি বলো যে কাঁচা আম এই সময় ওঠে, কাঁচা আমের স্ফটিক ঝোল, যেটা আমরা চিত্রাদেবের লেখাতে পাই। স্ফটিক ঝোল মানে পাতলা একদম, যে ঝোলটা আমরা প্লাস্টিক চাটনি যেটাকে বলি, মানে ট্রান্সপারেন্ট একটা স্ফটিকের মতো। সেটা এখন তুমি পেঁপের চাটনি করো, বা আমার ঠাকুমা যেটা করতেন আমাদের খুলনার ট্র্যাডিশন মেনে হাত অম্বল, মানে লেবু পাতা দিয়ে, তেঁতুল দিয়ে, হাতায় করে একটা অম্বল সর্ষে ফোড়ন দিয়ে, মানে দুর্ধর্ষ স্বাদ তার। আমরা স্কুল থেকে এসে গরমে ঠাঠা রোদে স্কুল থেকে এসে তার মধ্যে কাঁঠালি কলা চটকে মা ঢেলে দিত হাত অম্বলটা পাতের মধ্যে, মানে ভীষণ পেট ঠান্ডা করবে এই জন্য। আচ্ছা আচ্ছা। আমাদের ওই দিকটায় আবার আমরা দেখেছি কাটোয়ার দিকটায়, হ্যাঁ হ্যাঁ, ওখানে তো আপনার মানে রুই মাছ, কাতলা মাছের বিয়ে বাড়িতে টক, হ্যাঁ হ্যাঁ, এবং কি অসম্ভব একটা ব্যাপার, হ্যাঁ। অনেকে শুনলে হয়তো হাসবেন, মুড়ি দিয়ে মাছের টক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এগুলোও খাওয়া হতো। বিয়ে বাড়িতে গেছি তখন আমাদের প্রথম খেতে দেওয়া হলো মুড়ি এবং মাছের টক। ওখানে লুচি তো দেওয়াই হয়, কিন্তু মুড়ি কুমড়োর তরকারি, মুড়ি মাছের টক, হ্যাঁ আমাদের গ্রাম বাংলার একটা ট্র্যাডিশন থাকে। বা বেলে মাছ, একদম খয়রা মাছ, এগুলোর প্রচলন খুব বেশি। একদম তাই। তো এই যে মানে বাঙালির মাছ প্রীতি, এবং তার সঙ্গে নববর্ষের সঙ্গে আর একটা কথাও আসে, যে আমরা এখন যখন কোনো জায়গায় যাই, কলকাতায় প্রচুর ভালো ভালো রেস্তোরাঁ রয়েছে, এবং সেখানে বাঙালি খাবার খেতে আমরা যাই, সেটা ঢাকার একেবারে সেই স্বাদটা নিয়ে আসা হচ্ছে, সেখানে পদ পাওয়া যাচ্ছে বা অন্য রকমের। সব জায়গাতে একটা জিনিস কিন্তু মাস্ট, সেটা হচ্ছে পোলাও। কিন্তু এটাও তো ঠিক যে বাঙালি ভীষণ বিরিয়ানি খেতে ভালোবাসে। মানে আমার পরিবারেই আমি বোধহয় বিরিয়ানি কখনো খাইনি। আমি একদম বিরিয়ানির মানে নিজে বানালে যে বিরিয়ানিটা আমি খাই, আমি রাস্তার বিরিয়ানি খুব একটা পছন্দ করি না। আমি নিজে বানালেও খাবো না, আমি পারি না, আর খাবো না। এখন দেখো, এইটা তো বিরিয়ানি আজকাল হচ্ছে সেলিব্রিটি। এটা কি বাঙালি সংস্কৃতির সঙ্গে ছিল নাকি এটা ইসলামিক কালচার? এইবারে কথাটা বলি, বাঙালি সংস্কৃতির সঙ্গে যেটা ছিল, আমার মামার বাড়িতে যেহেতু আমাদের সাতক্ষীরার ট্র্যাডিশন মেনে আমি প্রচুর পুজো আচ্ছা দেখেছি, জগদ্ধাত্রী পুজো দেখেছি। আমাদের কিন্তু ভোগ হতো পুষ্পান্ন মানে হচ্ছে নিরামিষ পোলাও। আচ্ছা, ঠিক আছে। মানে পরমান্ন মানে যেমন পায়েস, যেমন পুষ্পান্ন হচ্ছে নিরামিষ পোলাও, আর পলান্ন হচ্ছে পল মিশ্রিত অন্ন, বা এখন যেটাকে মাংসের পোলাও বা বিরিয়ানি বলা হয়। আচ্ছা। এবার আমার মামার বাড়িতে এবং আমার বাবার বাড়িতে দুটোরই ট্র্যাডিশন ছিল, বিশেষ দিনে যেদিন বউ আসবে, বা মানে বউ ভাত দেবে সবার পাতে, বা যেদিন নববর্ষ, সেদিনকে কিন্তু রুই মাছের পোলাও অথবা চিংড়ির পোলাও অথবা মাংসের পোলাও, মানে পাঁঠার মাংসের পোলাও দেখেছি। সেটাকে কিন্তু বাড়িতে আমাদের বিরিয়ানি বলা হতো না, পাঁঠার মাংসের পোলাও বা রুই মাছের পোলাও বা চিংড়ির পোলাওই বলা হতো। আচ্ছা। এবার আমি নিজে কাজ করতে করতে দেখলাম যে আমি একটা বড় কাজ করছি, মানে মহাভারতীয় কাজ, সেটা পরে বলবো, ক্রমশ প্রকাশ্য। সেটাতে আমি দেখলাম যে যদি ধরা হয় যে মহাভারতকে অনেকে দাগিয়ে দেবেন পৌরাণিক মানে মাইথোলজি, তোমার চ্যানেলের নাম মাইথোলজি বাই রেনেসা। এখন এই প্রসঙ্গেই বলি যে মাইথোলজি সবটা তো মানে মিথ সব মিথটাই তো মিথ্যে নয়। এবার মহাভারতকে যদি ধরা হয় 5000 কিংবা 5500 বছরের পুরনো একটা আমাদের ব্যাপার, দাপর যুগে মহাভারত ঘটনা ঘটেছিল, তারপর ব্যাসদেব সেগুলোকে শ্লোক আকারে লিপিবদ্ধ করেন। এবার সেই যদি ধরা হয় তাহলে দেখা যাচ্ছে মহাভারতের আমলে আমরা নল দময়ন্তীর উপাখ্যান সবাই পড়েছি। এবার নল রাজা ছিলেন একজন অতি উত্তম কুক, পাচক। হ্যাঁ, এবার এই নল রাজার মানে ভারতীয় রন্ধন সাহিত্যের প্রাচীনতম দলিল হচ্ছে নল রাজা বিরচিত পাক দর্পণম গ্রন্থ। আচ্ছা। এবার সেটা অত পুরনো, নানান হাতে নানা রকম ভাবে হয়তো ইম্প্রোভাইজড হয়েছে,
হতে হতে অনেকে হয়তো সেই সংস্কৃত থেকে ট্রান্সলেট করেছেন, কিন্তু আমি যে গ্রন্থটা দিয়ে দেখেছি তাতে আমি যেটা ইংরেজি ট্রান্সলেশন পেয়েছি, অধ্যাপকদের ট্রান্সলেশন সংস্কৃত থেকে, সেই পাকদর্পণম গ্রন্থে কিন্তু আমি একাধিকবার আমি বিরিয়ানি বা মাংসোদন, সংস্কৃতে যাকে বলছে মাংসোদন, ওদন মানে হচ্ছে যে কোনো আমাদের বাংলা ডিকশনারিতে ওদন মানে হচ্ছে সিদ্ধ ভাত। আর তখনকার যুগে শালি ধান ছিল, শালি ধানের অন্নতেই বানানো হয়েছে সেটা, এবং সেই সিদ্ধ ভাতের সঙ্গে মাংস এবং নানাবিধ মশলা এবং সর্বোপরি ঘিয়ের একটা সুষম বন্টন, তার ফলেই কিন্তু অতি উত্তম একটা সুগন্ধি পলান্ন তৈরি হতো। শুধু তাই নয়, মানে সেইখানে রয়েছে বিরিয়ানির রকম ফের, যে কুক্কুটো মাংসদন যেমন বলছেন, কুক্কুট মানে হচ্ছে মোরগ পোলাও যেটাকে এখন বলা হয়, তখন হ্যাঁ কুক্কুট মাংসদন। তার মানে এই এই মোরগ পোলাও বলছেন, মানে এই মুরগির মাংস খাওয়াটা আমাদের মহাভারতের সময় হ্যাঁ থেকে? সেটাই তো দেখছি, তখন তো ওনারা কাবাব টাবাব সবই খেতেন। রামায়ণ তো তারও আগে, ত্রেতা যুগ, সেখানে তো রামায়ণ মানে রাম সীতা বনবাসে গিয়ে লক্ষণ মানে শুলোপক্ক মাংস মানে হরিণের মাংস তারা তো শিকে গেঁথে কাবাব বানিয়ে খাচ্ছেন। অতএব এটা ছিল, এখন যেটা খালি বাঙালিদেরই দেখে দেওয়া হয় না যে না 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 না, এটা একেবারেই ব্যাপারটা নয়। আর কুক্কুট মাংসদন যেমন বলেছেন, তেমন লাবুকও মাংসদন, লাবুক মানে কোয়েল পাখির মাংস। আজকাল তুমি কোয়েল পাখির মাংসও তুমি পাবে অনেক জায়গায়। এমনকি এখন আমরা মতি পোলাও বা মানে কিমা পোলাও যেটাকে বলি মাংসের, সূক্ষ্ম মাংসোদনম, মানে সূক্ষ্ম মানে কুচি কুচি করে কাটা মাংসের পোলাও, সেটাও পাওয়া যাচ্ছে। এখন আমরা হোটেলে মহার্ঘ একটা নেপালি আইটেম পাই, তাহারি বলে, তেহেরি যেটাকে বলে, সেটাকে নল বলেছেন তহরজান্ন। তহরজান্নটা তত সুপ্রাচীন, যেটাতে কিডনি বিনস বা রাজমা দেয়া থাকে, সেটা একটা কমপ্লিট মিল, মাংসর টুকরো আছে, পলান্ডু বা পেঁয়াজ আছে, সেরকম সব মশলাপাতি আছে, এবং সেইভাবেই সেটা কিন্তু ওয়ান পট মিল রাঁধা হচ্ছে, তখন রাঁধা হতো। এবং সেটা পুষ্টিগুণে ঠাসা, বারবার বলা হচ্ছে তার মানে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট তাতে একদম সুষমভাবে বন্টন করা হয়েছে, এবং আমাদের আয়ুর্বেদধন্য ভারতবর্ষে তার মশলাপাতির প্রত্যেকটার গুণাগুণ বর্ণনা করা ওষুধ, হয়েছে। আসলে এই মশলাপাতিগুলো তো ওষুধ, মানে হজম হয়ে যাবে বলে একদম। সেটার মধ্যে অনেক রকমের মশলা মেশানো হচ্ছে। তার মানে একটা বিষয় পরিষ্কার যে বাঙালিদের এই যে মাছ প্রীতি, মৎস্য প্রীতি, এটা বহু প্রাচীনকাল থেকেই। একদম। কিন্তু মাছ নিয়ে ইনভেনশন বা বেঙ্গল রেনেসা বা বাঙালির যে নবজাগরণ, সেই সময়ও কি এই নববর্ষ এবং তার সঙ্গে মাছ, মাছের নানান পদ, তার মধ্যে বিবর্তন, ফিউশন, অনেক কিছু, যেটা ঠাকুরবাড়ি অনেক কিছু মানে ফিউশন তো আমরা দেখতেই পাই। যেমন পার্সি সম্প্রদায়ের একটা অত্যন্ত জনপ্রিয় পদ হচ্ছে পত্রানি মচ্ছি, মানে ওই যে কলা পাতায় মুড়ে আমরা যেমন করে আমাদের পাতুরি বানাই। আজকে পাতুরি তো আর একটা সেলিব্রিটি ফুড, যে কোনো বিয়ে বাড়িতে ভেটকি পাতুরি, চিংড়ি পাতুরি, ইলিশ পাতুরি, যাই বলো। তা সেই পাতুরিটা ওদের পাত্রানি মাছি, সেই কে আগে, মানে ডিম আগে না মুরগি আগে, সেই তর্কের তরজায় যাব না বিতর্কে, কিন্তু আমাদের মানে বাংলার মধ্যযুগীয় কবি বিজয়গুপ্ত তার মানে মনসামঙ্গলে বরিশালের রান্নায় কিন্তু একটা মানে লাইন রয়েছে যে মৎস্য মাংস কুটিয়া থুইল ভাগ ভাগ, রোহিত মৎস্য দিয়া রান্ধে কলা পাতার আগ। তাহলে দেখো সেই পাতুরি, সেই সেকে সেকে মশলা মাখানো মাছ, সেটার ব্যাপারটা একটা রয়েছে। তারপরে তুমি যদি বলো এই ট্র্যাডিশন কবে থেকে, প্রচুর আগে কবি, বাংলার কবি ঈশ্বরগুপ্ত বলে গেছেন কি, ভাত মাছ খেয়ে বাঁচে বাঙালি সকল, ধানে ভরা ভূমি তাই মাছ ভরা জল। মানে এই প্রসঙ্গে আমি একটা কথা না বলে পারছি না রেনেসা, সেটা হলো যে আমার মানে অদ্ভুত, আমাদের বাড়িতে মানে আমার যেহেতু ঠাকুমা হচ্ছেন বাংলাদেশের মেয়ে, মানে সাতক্ষীরার, আর আমার দাদামশাই মানে মায়ের বাবা হচ্ছেন তিনিও সাতক্ষীরার, তাই যদিও দিদিমা হচ্ছেন বড়নগরের কুটিঘাটের মেয়ে, খাস ঘটি, আর বাবাদের বাড়ি হচ্ছে মানে আমার এদিককার দাদু হচ্ছেন গঙ্গা তীরের আড়িয়াদহের খাস ঘটি। কিন্তু বিবাহ সূত্রে যেই তারা দুইজন মানে একজনের মেয়ে বিয়ে হয়ে এলো ঠাকুমা, আর একজনের মেয়ে বিয়ে হয়ে ওই বাড়িতে গেল, বাঙাল বাড়িতে।
আমাদের দুই বাড়ির রান্নাতে অসম্ভব একটা ঘটি এবং বাঙালির মেলবন্ধন, ফিউশন তৈরি হলো। এবং যার জন্য আমাদের বাড়িতে যে রান্নাগুলো হয় সবগুলোতেই কিন্তু একটু একটু মিষ্টি, রান্নাতে মিষ্টিটা একটু দেওয়া হবেই, সে শুক্তোতেও একটু মিষ্টি, ঘন্টতেও একটু মিষ্টি। আর ইনফ্যাক্ট এই মানে চিংড়ি যতটা মানে দুজনেরই প্রিয়, ইলিশও ঠিক ততটাই দুজনেরই প্রিয়। সেই জন্য আমি এই ফিউশনটা খুব ভালোভাবে লক্ষ্য করেছি। মানে আমি কি বলবো, মানে কোনটা ফেলবে কোনটা রাখবে, আমি এরকম নিজেই, আমার যেহেতু রান্না করাটা একসময়, এখন হয়তো করি না, রান্না করাটা একটা প্যাশন ছিল, বাট ভীষণ মুডটাকে তো লিফট করে রান্না। একটা দেখবে কিছু বেকিং করলে বা একটা কিছু রান্না করলে খুব ভালো লাগে যাদের প্যাশন। এবার তখন আমি নিজেই ভাবি যে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বা ধোকার ডালনা বা এখন তো পনির, বাট আমাদের ছানার ডালনা, আমাদের একটা ভীষণ সেই ছানা চটকে নিয়ে তার ভেতরে একটু ঘি হাত করে গরম মশলা দিয়ে কাজু কিশমিশ দিয়ে পনির সেখানে ফেল করে যায় পুরো। হ্যাঁ, বা তুমি বলো পটলের দোলমা, আমাদের বাংলা মানে নববর্ষের অন্যতম ডেলিকেসি পটলের দোলমা এই সময়টা, কারণ বড় বড় মাচার পটল ওঠে। এবং আমার মামার বাড়িতে যেহেতু ঠাকুরের ভোগের সূত্র ধরে আমরা পটলের দোলমা ভোগেতে দেখেছি, সেখানে ছানা, কাজু কিশমিশ বা ছোলার ডালের পুর দেওয়া হতো। আমি দেখেছি গোবিন্দভোগ চালও দেওয়া, হ্যাঁ, একটা অন্যরকম গন্ধ হয়। আর মাছের তার পয়লা বৈশাখে যেহেতু আবার সেই মাছ সূত্র, সেই পটলের দোলমাতে কুচো চিংড়ির পুর অথবা রুই মাছ বা কাতলা মাছের পুর, মানে যেমন আমরা চপ বা ক্রোকে বানাই তেমন পুর ভরে, বা মাংসের কিমা ভরে পটলের দোলমা বানানো হতো আমার বাড়িতে বিশেষ দিনে। এখন এই পটলের দোলমার আবার ঠাকুর বাড়ির মেয়ে রঞ্জনপটীয়সী প্রজ্ঞা সুন্দরী দেবী এর রান্নার নামটা দিয়ে দিলেন তোমার পটল পুরন ভাজা, মানে দোলমা। কিন্তু মেনলি ইরাকের রেসিপি, তাই? অফকোর্স তারা ড্রাই ফ্রুটসের পুর দিয়ে শশা বা ওইরকম লাউয়ের মতো বা চিচিঙ্গে ওই ধরনের, মানে একটু জলা জলা ওইরকম ফল যার ভেতরটা হোল করা যাবে, তারা নিয়ে বেরিয়ে যেত ওই রকম ফল নিয়ে। পরে তো তার ভেতরে চাল ভাত রান্না করা কুকড রাইস তার ভেতরে দিয়ে, পরে সেটা ড্রাই ফ্রুটস এরকম নানা রকম হয়েছে। পরে ক্ষীর ভরা, আমরা তো ক্ষীর ভরা পটল দেখেছি দোকানে, মিষ্টির দোকানে বিক্রি হয়। এইরকম মানে রান্নার তো নানা রকম বিবর্তন হয়েছে। যেমন মাছের প্রসঙ্গে ঠাকুরবাড়ির অন্যতম একটা ডেলিকেসি হচ্ছে, মানে বিশেষ দিনে হচ্ছে ডিম ভরা তপসির বড়া, তপসি ওরা বলতেন। আমরা যেটাকে, আমার ঠাকুমা বলতো যে তপসে মাছের ফ্রাই, আমাদের এখন হোটেলেও তপসে ফ্রাই বলা হয়। এখন সেইটাকে ঠাকুরবাড়িতে বলা হচ্ছে তপসির বড়া। মানে এই যে ব্যাপারগুলো আমাদের তো বিবর্তনেরই একটা ফল না, মানে কতটা ভাঙতে গড়তে এই যে একটা আলোড়ন হয়েছে। সব থেকে ইন্টারেস্টিং যেটা লাগে সেটা হচ্ছে যে দেখতে ভালো লাগে, সেটা হচ্ছে যে ঠাকুরবাড়ির যে এই যে বাঙালিয়ানাটা, যেহেতু তোমার ঠাকুরবাড়ির প্রসঙ্গটা আমাদের আসছেই, একদম আসতেই হয়, বাঙালির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর আসবেন না, তার বাড়ি আসবেন, মানে বনেদি আনাটা। আর যেহেতু রবীন্দ্রনাথের জন্ম মাসও হচ্ছে বৈশাখ, 25শে বৈশাখ তার জন্মতিথি, পরের দিকে উনি মারা যাবার বেশ কিছু বছর আগে থেকে পয়লা বৈশাখ এবং 25শে বৈশাখের ভোজটা উনি একসঙ্গে করতেন, যে একই দিনে হবে। আর সেইখানে মানে রানীচন্দ্রের একটা অদ্ভুত সুন্দর বর্ণনায় পাওয়া যায় তাদের পয়লা বৈশাখ যাপনের খাওয়া দাওয়াতে, যে উদয়নের দক্ষিণ বারান্দায় কচি শালপাতার ঠোঙায় বেল জুঁই কামিনী ফুল, বলাই বাহুল্য আমাদের জুঁই ফুল বেল ফুলের মালা হেঁকে যেত মানে উত্তর কলকাতার অলিগলি দিয়ে, এখনো হয়তো যায়, আমরা ফুলের দোকান থেকে কিনি। সেই কবি মানে গুরু প্রণামে রানীচন্দ্র এমনিভাবে বলেছেন যে বাড়ির টানা বারান্দায় কার্পেটের আসন লম্বা করে বিছিয়ে সপরিবারে পংক্তি ভোজন হতো, কলাপাতায় মেন কোর্স আর মাটির খুঁড়িতে পঞ্চব্যঞ্জন, মানে যেটা আমাদের একটা আদি মানে বাঙালি ঐতিহ্য ছিল। নেমন্তন্ন বাড়িতে আমরাও ছোটবেলায় এটা দেখেছি। আর থাকতো কি পদেতে কাঁচা ইলিশের ঝোল, এই কাঁচা ইলিশটা বোধহয়
মানে ইলিশ বোধহয় সরস্বতী পুজো থেকে তো আবার ইলিশ ধরার একটা মানে নিষেধাজ্ঞাটা উঠে যায়, মানে ইলিশকে বড় হতে দেওয়া হয়, যেটা দুর্গাপুজোর পর আশ্বিন মাসে ইলিশ মাছ বন্ধ হয়ে যায়। ইলিশের মাথা দিয়ে মানে কচুর শাক ভোগ দেওয়া হয় মা দুর্গা চলে যাওয়ার দিন অনেক জায়গায় পান্তার সঙ্গে। এবার তারপরে ইলিশ ধরা বন্ধ, কারণ ইলিশকে বাড়তে দিতে হবে, তার প্রজননের সময় দিতে হবে, সে বাড়বে এবং খোকা ইলিশ ধরবে না, বড় ইলিশ ধরবে। তাই জন্যে সরস্বতী পুজোয় আবার সে ছাড়পত্র পেল, ইলিশটা ধরা হলো এবং মাঘ মাসে গেছে সরস্বতী পুজো, এবার পয়লা বৈশাখে কাঁচা ইলিশের ঝোল, মানে তখন যে ইলিশ মাছটা ধরা হচ্ছে টাটকা, মানে এখনকার মতো তো বরফবন্দি সারা পৃথিবীতেই ওরকম বরফবন্দি মাছ চলে যায় এবং সারা বছর ধরে সেটা খাওয়া হয়, তেমন তো ছিল না। কাঁচা ইলিশের ঝোল, চিতল মাছ, চালতা দিয়ে মুগ ডাল, নারকোল চিংড়ি, মাছের পোলাও। দেখো আমাদের বাড়ির মাছের পোলাওটাও এখানে পেয়েছি, আমশোল, এসব পদ সেখানে থাকবে, যেটা রানীচন্দ্রের বর্ণনায় পাওয়া গেল। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে শোল মাছ দিয়ে যেমন আমের টক, এটা নবনীতা দেবসেনের আমি খুব স্নেহধন্যা ছিলাম, ওনার সইয়ের মেম্বার ছিলাম সেহেতু আমি একবার দিদির জন্য নিজের হাতে করে রান্না করে নিয়ে গেছিলাম, আমার বাড়ির রান্না আম মৌরলা, মানে কাঁচা আম দিয়ে মৌরলা মাছের টক। দিদি আমাকে কৌটোটায় ফেরত দিয়েছিলেন, তুই আমাদেরটা খা, সেটা হচ্ছে শোল মাছ দিয়ে আমের টক। পাকা না কাঁচা আম? কাঁচা আম। এইবার ঠাকুরবাড়ির আর একটা জিনিস পেলাম ইন্টারেস্টিং নাম, সেটা হচ্ছে যে দ্বিজেন্দ্রনাথের প্রিয় খাবারে ছিল পাঁঠার মাংসের টক। ভাবতে পারো, মানে পাঁঠার হাড়ের অম্বল, মানে আমি তো মাংসের টক, মানে বৃহৎ রূপার থালে পাচক ব্রাহ্মণ ঢালে, মাংসের পোলাও গাদা গাদা, কিগুণ পাঁঠার হাড়ে অম্বলের তার বাড়ে, কে বুঝিবে ইয়ার মর্যাদা। মানে ঠাকুরবাড়িতে রান্না নিয়ে নিত্য নতুন গবেষণা এবং রান্নাটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া, এটা তো আমরা সবাই জানি, মানে কিভাবে তরকারি কাটা হবে থেকে শুরু করে কিভাবে রান্নাটা এক্সিকিউশন হবে এবং কিভাবে সেটাকে মানে গার্নিশ করে কিভাবে দেওয়া পরিবেশন, এটা তো বিরাট ফ্যাক্টর ছিল তাদের। সব কিছুতেই একটা শৈল্পিক একটা অনুভূতি, শৈল্পিক একটা ছোঁয়া। আমি এটাও বলতে পারি যে অনেক কিছু বাইরে থেকে নিয়েছিলেন না একদম। এই যে চিংড়ি মাছের মালাইকারি, এটাকে তো বলা হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর যেমন ইন্দোনেশিয়া থেকে বাটিক এনেছিলেন, তাই তো? বাটিক এনে শ্রীনিকেতনে এখনো জানি কিরকম বাটিকের চাহিদা, বা উনি বাটিক শিল্পটাকে বাংলায় এনেছিলেন। সেই রবীন্দ্রনাথ ঠাকুরই মালয়কারি, যেটাকে বলা হয় মালয় দেশের কারি, মানে মালয়েশিয়া ইন্দোনেশিয়া পাশাপাশি ওই রকম একটা ঐতিহ্য আছে সেখানে। নারকোল, লেবু পাতা, সব এই ব্যাপারগুলো আরও বোধহয় ভাঙতে গড়তে গিয়ে আমাদের মতো করে তাতে গরম মশলা ফোড়ন ঘি পড়েছে এবং চিংড়ি মাছের মালাইকারি, সেটা মালাইকারি হয়ে গেছে, সেটা মালয়কারিও হতে পারে, তার থেকে বিবর্তনটা মালাইকারি। আর এইরকম মানে কিছু বলার নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় পদ ছিল এরকম বিশেষ দিনে প্রজ্ঞা সুন্দরী দেবীর হাতে তৈরি গাছ পাঁঠা সহযোগে পাঁঠার ব্যঞ্জন, মানে গাছ পাঁঠা মানে এঁচোড়, মানে এঁচোড়টাকে তো গাছ পাঁঠা বলা হয়, সেটাতে পাঁঠার ব্যঞ্জন আমি জানি না, মানে সেটার সঙ্গে পাঁঠার মাংস মিশিয়ে প্রজ্ঞা সুন্দরী দেবী আবার নতুন উদ্ভাবিত পদ আর কি তার। অসাধারণ, মানে এই অনুষ্ঠান সত্যি এত খাদ্যময় এবং নববর্ষের অনুষ্ঠানে আমারই খিদে পেয়ে যাচ্ছে। যদিও আমরা এখন বিভিন্ন রকমের আমাদের রেস্ট্রিকশনস থাকে, আমরা খেতে পারি না। না, মাছের ব্যাপারে কিন্তু ডাক্তারবাবুদের কোনো রেস্ট্রিকশন নেই। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড অ্যান্ড মাছ তো ভালো করে মানে বারবার রোজ পাতে মাছ রাখতে বলছেন, আর এটা ছাড়া আমাদের হয়ও না। কিন্তু নিরামিষ ব্যঞ্জন সেটাই খুব শক্ত। রাধা শক্ত, কিন্তু তাতেও এত ভ্যারাইটি, যে এত ভ্যারাইটি আমাদের। হ্যাঁ, এটাই তো বললাম, ঘন্ট থেকে ছেঁচকি। বিরিয়ানি এখন সবাই খায়, বিরিয়ানির আবিষ্কর্তা কি মানে মুসলিমরা, ইসলামিক কালচার এটা? দেখো, মুসলিম কালচার কিনা জানি না, কিন্তু আমি আমার একটা কাজ করতে গিয়ে দেখলাম যে মহাভারতকে যদি ধরা হয় যে দাপর যুগের ঘটনা এবং তারপরে ব্যাস তাকে লিপিবদ্ধ করেন, তাহলে মহাভারতের যে নল রাজা ছিলেন, নল দময়ন্তীর যে রাজা নল,
সেই নল রাজা কিন্তু একজন পাচক রাজা ছিলেন, এবং তার যে মানে বই লিখেছিলেন তিনি, রান্নার বই, যেটাকে বলা হয় যে আমাদের ভারতের মানে প্রাচীনতম রন্ধন সাহিত্যের দলিল হিসেবে যদি আমরা বলি সেই গ্রন্থটি, যেটার নাম পাক দর্পণম, সেইটা অনেক রকমভাবে সংস্কৃত ভাষা থেকে ট্রান্সলেশন হয়েছে। কিন্তু আমি যে বইটা থেকে কাজটা করছি, যে বইগুলো থেকে কাজ করছি, সেই ইংরেজি বইয়ের ট্রান্সলেশনে আমি যেরকম পেয়েছি তাতে কিন্তু মাংসোদন বলে একটা পেয়েছি সংস্কৃত শব্দ। ওদন মানে হচ্ছে সিদ্ধ ভাত, যেটা সেই যুগে হতো শালি ধানের অন্ন, এবং মাংস মানে কুক্কুট মাংসোদন আছে, সুকসা মাংসোদন আছে মানে কিমা বিরিয়ানির মতো, বা লাবুকো মাংসোদন মানে কোয়েল পাখির মাংস দিয়ে রাঁধা ভাত, বা তহরজান্ন বা তেহেরি যাকে বলি, রাজমা দিয়ে মাংস দিয়ে ভাত এবং নানান মশলা এবং ঘি সহযোগে যেটা রান্না করা হতো, তারও পাত্রটার মুখটা কিন্তু পুলটিস দিয়ে বন্ধ করে দেওয়া হতো, এবং সমস্ত রকমের মশলার সুগন্ধে, ঘিয়ের সুগন্ধে সেই শালি ধানের অন্ন দিয়ে রাঁধা মাংসের পোলাওটাকেই কিন্তু সেই যুগের পলান্ন বা মাংসদনই যে আজকের বিরিয়ানি, সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি কাজটা করতে করতে। তার মানে বিরিয়ানির আবিষ্কর্তা তো হিন্দুরাই, এবং মহাভারতের যুগে, দাপর যুগে। মহাভারতের যুগ বললে তো নিশ্চয়ই বাবরের আমল যদি দেখি আমরা, 1526-এ আমাদের যুদ্ধ হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ, মহাভারত, তাহলে মহাভারত সেই কবে যদি বলা হয় মহাভারতকে 5000 বা 5500 বছরের পুরনো যদি ধরি, তাহলে তো বলতেই হয় যে সেই পলান্ন আমাদের। এটা তো গেল আমাদের প্রাচীন ইতিহাসের কথা, কিন্তু এর যে বিবর্তন সেটা প্রতিপদে আমরা দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন ধর্ম বলবো না, বিভিন্ন সংস্কৃতির প্রভাবও পড়ছে। যেমন কবিরাজি, এটা আমি জানি না এটা আমাদের ছিল কিনা, এত কাভারেজ থেকে মানে ডিম দিয়ে কাভার করা হয় বলে কবিরাজি। হ্যাঁ, সংস্কৃতিতে, বাঙালি সংস্কৃতিতে ডিম কি ছিল, মানে মাছের ডিম, ওকে কিন্তু কুক্কুট বা মুরগির যে ডিম। আমাদের মানে আমার বৈষ্ণব মানে ভীষণ পরম বৈষ্ণব ছিলেন আমার দাদামশাই, পুজো আচ্ছা হতো যেহেতু বাড়িতে, সেহেতু মুরগির ডিমটা কিন্তু শুদ্ধ বলা হতো না, হাঁসের ডিম, যেহেতু হাঁসের ডিম খাওয়া হতো। মুরগির মাংসের ডিম যার ইচ্ছে হতো সে আলাদা সেদ্ধ করে। এবং আমাদের গ্রাম বাংলায় এখনো ব্রাহ্মণ বাড়িতে, যাদের বাড়িতে নারায়ণ শিলা থাকে, তাদের, হ্যাঁ, যেটা মামার বাড়িতে তো মুরগির মাংস ঢুকতো না আমাদের বাড়িতেও, পরে আস্তে আস্তে আমাদের হেলথের কারণে ঢুকে পড়েছে। সেই রকমই মানে রান্না বান্না তো অনেক আমাদের বিবর্তন ভাঙা গড়ার মধ্যে দিয়ে দিয়ে যায়, কিছু তার ভেতরেও আমাদের এই বিশেষ দিনে আমাদের রন্ধন সংস্কৃতি কিন্তু বেঁচে থাকে বাংলার সে যুগের উদ্ভাবিত পদের মধ্যে দিয়ে। যেমন তোমাকে একটা ছোট্ট আইডিয়া দিই, যে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে আমাদের কলকাতা তো ছিল সারা ভারতবর্ষের রাজধানী, যার জন্য এখনও ভীষণ গর্ব হয়। এবার সেই কলকাতায় ব্রিটিশ আমলের প্রভাব বলেই জানি না মানে সেটাই হতে হবে, কারণ এখনও কেতাদুরস্ত প্রাচীন মানে কলকাতার সব পুরনো ক্লাবগুলোতে মুরগির ডাক বাংলো বা গোয়ালান্দ স্টিমার কারি মুরগির বা মাটনের, এগুলো কিন্তু এখনো সার্ভড হয় বিশেষ দিনে। হ্যাঁ, আমরা তো ভজহরি মান্নাতেও পাই। হ্যাঁ, মানে ডাক বাংলো অনেক ছিল ছড়িয়ে ছিটিয়ে। ঘোড়ায় চড়ে ব্রিটিশরা কাউকে পাঠাতো, এখান থেকে ওখানে যাও, চিঠি পৌঁছে দিয়ে এসো। এবার সেই রেস্ট নিত রাত্রিবেলা যেখানে, সেখানে ছোট ছোট ডাক বাংলো থাকতো বিভিন্ন কলকাতায়, আমাদের মানে পশ্চিমবাংলা জুড়ে গ্রামে শহরে ডাক বাংলোর মোড় আছে আমরা জানি। এবার সেই ডাক বাংলোতে যখন যে মোমেন্টে ঘোড়ার খুরের আওয়াজ পেত, আসছে সাহেব জেনেই সেখানে পাহারারত যে বেশিরভাগই আমাদের আব্দুল চাচা বা গফুর চাচা এরকম কেউ থাকতো, যাদের পোশাক পালা পোশাক কিছু মুরগিও থাকতো, আর হয়তো তখন রামায়ণ গান ধরেছে কেউ একজন সন্ধ্যের ঝুলে, আমাদের কোনো কিষেনজি বা কেমন একজন কেউ থাকতো। তাড়াতাড়ি করে উঠে কি খাবার সাহেবকে খাওয়ানো যাবে, মানে উনি ঘোড়ায় করে এসেছেন, ওনাকে ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে কটা মুরগি কেটে ফেললো, মুরগির ডিম নিয়ে এলো, নিয়ে এসে তাড়াতাড়ি করে পেঁয়াজ, আলু, মুরগি, মাংস এবং ডিম দিয়ে যে রান্নাটা করা হতো সেটা হচ্ছে ডাক বাংলো। এবং সেই যে একটা ট্র্যাডিশন, এটা কিন্তু এখনও বিভিন্ন হোটেলে পাওয়া যায় বা কলকাতার ক্লাবে পাওয়া যায়। সুতরাং চিকেন বা মাটন ডাক বাংলোর আবিষ্কার
ওইভাবে ওইভাবে মুরগির ডাক বাংলো। আরেকটা হচ্ছে গোয়ালন্দ স্টিমার কারি, মানে গোয়ালন্দ মানে রেল পথে যখন যাতায়াত হতো ঢাকা থেকে, মানে বাংলাদেশ থেকে এদিকে আসতো লোকজন, তখন ওই স্টিমারে বসে বসে রান্না হতো একটা, সেটাও ঢিমে আছে ওরকম একটা মুরগির একটা খুব মানে কমফর্ট ফুড ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে। মানে এই রান্নাগুলো কিন্তু এখনো সেই সুপ্রাচীন ঐতিহ্যটা কিছু কিছু কলকাতার পুরনো ক্লাব এখনো ধরে রেখেছে আর কি, বিশেষ দিনে পাওয়া যায়। এই আমরা নববর্ষের সংস্কৃতি নিয়ে কথা বলছি, কিন্তু একটা সেকশন রয়েছে যারা আমাদের এই দেশে যারা কিন্তু নিরামিষ খায়, মানে নন ভেজিটেরিয়ান ফুড তারা খায় না। কিন্তু আপনি নলরাজার কথা বললেন, তাহলে এই সময়টা তো মহাভারতের সময় যদি হয়, তাহলে এই ঘটনাটা কখন ঘটছে? রামায়ণের সময়তেই, তারও আগে, যদি রাম লক্ষ্মণ বনবাসে গিয়ে মাংসের কাবাব বানিয়ে খায়, তারপরে তো মহাভারত। সুতরাং মাংসটা ছিল, হ্যাঁ, সত্য ত্রেতা দাপর যুগ মহাভারত। তা দাপর যুগে তো তারা খাচ্ছে, মানে মাছের গল্পটা পাওয়া যায় না, কিন্তু মাংসের তো একটা রয়েছে, এই ব্যাপারটা পাওয়া যাচ্ছে, সেটা বিভিন্ন সময় সেটা দেখা হয়েছে। আর এই তো বললাম যে মানে আমাদের বাংলার সংস্কৃতির সঙ্গে যে ওতপ্রোতভাবে জড়িয়ে যেটা রাজা শশাঙ্ক যে বঙ্গাব্দটা চালু করেছিলেন, সেইটা আবারও বলি, প্রথমেও বলেছি যে সৌর মাস ধরে তো আমাদের হিন্দু ক্যালেন্ডার, সৌর মাসের সঙ্গে জড়িয়ে আমাদের ঋতু, 6টি ঋতু, এবং ঋতুর সঙ্গে জড়িয়ে রয়েছে কিন্তু আমাদের ফসল ওঠা। হ্যাঁ, যার জন্য সেই ফসলি সন বলা হয়। আবারও আমরা যে প্রথমেও বললাম যে গৌড়ের রাজা শশাঙ্ক যে সৌর ক্যালেন্ডার ধরে, মানে বৈশাখ মাসে যেহেতু সূর্য প্রবেশ করে মেষ রাশিতে, এই ধরে যে আমাদের পয়লা বৈশাখের আরম্ভটা এবং তাকে কেন্দ্র করেই সব ব্যাপারটা, সেই সৌর মাসটা হচ্ছে মানে বৈশাখ মাসটা সৌর মাস, এই কনসেপ্টটাই হচ্ছে আমাদের 6টা ঋতু কেন্দ্রিক, এবং ঋতুর সঙ্গে জড়িয়ে রয়েছে কিন্তু আমাদের ফসল ওঠা। কারণ ফসলটা উঠবে একটা নির্দিষ্ট ঋতুতে, সেটা তো তুমি আমি কন্ট্রোল করতে পারবো না। ধান যেমন উঠবে অঘ্রাণে, এখন বছরে 3বার ধান হয়, এবং তাকেই মানে ফসল ওঠার নির্দিষ্ট টাইম অনুযায়ী আমাদের কিন্তু এটা ওয়েল অ্যাক্লেমড এই নববর্ষটা থেকে গেছে, মানে যেটা আকবরও মেনে নিয়েছিলেন ব্যাপারটা, যে চান্দ্রমাস ধরে ক্যালকুলেট করলে হবে না, কারণ সেটা চেঞ্জ করে যায়, তাই জন্য সেই নববর্ষটাই কিন্তু চলছে। আজকের পডকাস্টে আমার শেষ প্রশ্ন আপনাকে। আমরা খাই আমাদের নিশ্চয়ই আমাদের ভালো লাগার জন্য, আমাদের টেস্ট বার্ডগুলো আমাদের স্যাটিসফাই করে, উদ্দীপ্ত করে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের খাবার আমরা খাই আমাদের পুষ্টির জন্য। বাঙালির খাবার অনেক সময় আমি বাইরে গিয়ে অনেক ডক্টরকে বলতে দেখেছি যে अरे आप लोग बंगाली, आप तो ये खाते हो, इतना तेल डालते हो, इतना मच्छी, ये सब मत खाओ, ये सब मत खाओ, मतलब মানে ননভেজ ফুডটা ছেড়ে দিতে বলে। কিন্তু তখনকার দিনে এই নববর্ষের সঙ্গে এবং বাঙালি সংস্কৃতির সঙ্গে আমি টেস্ট তো বলছি, টেস্টের তো তুলনা হবে না, তেল মশলা সব কিছুর তুলনা হবে না, কিন্তু খাদ্য গুণ, পুষ্টি গুণটা কি এগুলোর মধ্যে বজায় থাকতো? মানে কোথাও একটা মেডিসিনাল ভ্যালু কি আমাদের রান্নায় আসতো? আমি সজনে ডাঁটা দিয়ে বলবো, যাকে আজকে বলা হচ্ছে মোরিঙ্গা, এই মোরিঙ্গার এত নাম, এই সজনে ডাঁটা তো আমাদের এই সংস্কৃতি, মানে এই সিজন চেঞ্জের সময়টা আমাদের বেশি করে নিম সজনে এগুলো খেতে বলছে, কারণ সজনে ডাঁটাটা একটা সাংঘাতিক রকম ইমিউনিটি বুস্টার, এবং সজনে ফুলের বড়া, যেটা আমাদের শীতল ষষ্ঠীতে মাঘ মাসের সময় অবশ্যই খেতে হয়, বড়া না, কুলের অম্বলের ওপর সজনে ফুলটা ছড়িয়ে, মানে এটার একটা আয়ুর্বেদিক ভীষণ গুণ আছে। আমি আয়ুর্বেদিক চর্চা করতে গিয়ে দেখেছি, সেটা অন্য কোনো এক সময় হয়তো বলা যাবে। কিন্তু এই সজনে ফুল বা সজনে ডাঁটা বা সজনে পাতা, এটার এত গুণ, এরকম আমাদের বাঙালির সংসারে সুপারফুড প্রত্যেকটা জিনিসেরই, মানে নিম বেগুন যেমন এই সময় আমরা খাই, একটা অ্যান্টিপক্স, সজনেও তাই, মানে ভাইরাল ইনফেকশন হবে না, জ্বরজারি কম হবে বলা হচ্ছে, ফাইবার, ওখানে যে ফাইবার আছে। আয়ুর্বেদে তো ছত্রে ছত্রে তাদের প্রশংসা রয়েছে। সুতরাং এ তো বলাই বাহুল্য যে সব কিছুর মতোই, যেমন কলা গাছের কিছুই ফেলা যায় না, থোড় মোচা, কাঁচকলা, পাকা কলা, সব কিছুই যেমন প্রচুর ফাইবার, প্রচুর গুণ, সেই রকম মাছেরও তো অনেক গুণ আছে। তা অবাঙালিরা আমাদের মাছলি খেগো যাই বলুক না কেন, আমরা বেশি মাছ ভাত খাই বলে মাছের প্রোটিনটার কোনো নাকি বিকল্প নেই।
এবং কিন্তু অবাঙালিরা আমাদের এই মানে এটা অন্যভাবে হয়তো কাউকে ছোট করছি না, সেটাই কিন্তু যখন বিভিন্ন জায়গায় থেকেছি বিভিন্ন বন্ধু বান্ধব তারা কিন্তু অ্যাপ্রিসিয়েটও করেছে যে হুম, তোমাদের এই বিউটি আমাদের কেন আসে না, তোমাদের এই স্কিন, তোমাদের এই চুল হ্যাঁ। কেন আসে না, যেটা খানিকটা কেরালিয়ানদের মধ্যে যারা হ্যাঁ। কি বলবো মানে কেরালায় যারা থাকে তাদের মধ্যে হ্যাঁ, দেখা হ্যাঁ, যায়। হ্যাঁ। সেটা তো এই মাছ ভাতেরই গুণ। মেবি কোস্টাল এরিয়ায় তাদের হয়তো কমপ্লেক্সানে একটু গন্ডগোল হয় নোনা জলের জন্য, কিন্তু আমার তো ভীষণ কোস্টাল ননভেজ কুইজিন আমার ভীষণ ভালো লাগে, মানে তাদের মশলার জন্য। আসলে ভারতবর্ষের রেসিপিগুলোর মূলে হচ্ছে আমাদের মশলাপাতি, মানে এত অজস্র মশলা আমাদের রান্নায় ইউজ করা হয়, যার জন্য এখন আমরা বিদেশের ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে, আমি তো প্রচুর যাই আমার ছেলের কারণে, এবং বিদেশ ভ্রমণকালে আমি দেখেছি সে আমেরিকাতেই বলো বা ইউরোপে বলো বা যে কোনো আমাদের এশিয়ান কান্ট্রিতে, সেখানে আমাদের ইমিউনিটি বুস্টার এই মশলাগুলো কিন্তু পাওয়া যায়। এবং কাঁচা হলুদ পর্যন্ত, যেটা আয়ুর্বেদে আমাদের একটা এখন অ্যান্টি ক্যান্সার বলে ডাক্তারবাবুরা রেগুলার খেতে বলছেন, মানে অ্যান্টি ইনফ্ল্যামেটারি, অ্যান্টি কার্সিনোজেনিক বা ইমিউনিটি বুস্টার, সেটা তো হলুদ গুঁড়ো আমরা খাই। এবারে আমাদের তো হলুদ বাটা আগে রান্নায় দেওয়া হতো, এবার সেই হলুদ তো স্কিনের পক্ষেও যেমন ভালো, তেমন তোমার রান্নার খাবারে তো আমরা খাই, তাছাড়া ওনারা কাঁচা হলুদ চিবিয়ে খেতে বলছেন খালি পেটে। তার জন্য অনেক কিছু অ্যান্টি ইনফ্ল্যামেটারি গুণ প্লাস মানে অ্যান্টি অক্সিডেন্ট, মানে এইসব প্রপার্টিগুলো আছে বলে। তাই আমার মনে হয় রসুন যেমন, এটা তো আমাদের ভারতীয় রান্নার অঙ্গ, এগুলো কিছু বলার নেই এগুলোর ব্যাপারে। বিশেষ করে বাঙালিদের তো, আর বাঙালি রান্নায় মশলা বেশি, হ্যাঁ তেলটা বেশি খেতে বারণ করেন ঠিকই, তেল ঘি, কিন্তু আমাদের তেল তো সর্ষের তেল। হ্যাঁ সর্ষের তেল, এখন আবার ডাক্তারবাবুরা বলছেন সর্ষের তেলটা বেটার, আর সামান্য পরিমাণে হয়তো ঘিও ভালো মাঝে মধ্যে, সব সময় না। গুড কোলেস্ট্রল বাড়ানোর জন্য ঠিক আছে, এইভাবে একটা ব্যালেন্স, সেগুলো কিন্তু আমাদের ঠাকুমা দিদিমারা বা তারও আগে মানে পাতে প্রথম পাতে ভাতের পাতে একটু ঘি, সেটা হয়তো আমরা এখন খেতে খুব ভয় পাই, আমাদের কোলেস্টেরলের কচকচানি এত হয়, একজন ডাক্তারবাবু বলছেন খাবেন, একজন বলছেন খাবেন না, এসব করতে গিয়ে কিন্তু মোটামুটিভাবে একদম হাড়ের জন্য ভালো। আমি মনে করি যে সব কিছুই ইন মডারেশন বোধহয় ভালো, মানে তুমি বেশি খেলে কোনোটাই তো ভালো না। তুমি যদি এখন রোজ এতটা করে কাঁচা হলুদ খাও সেটা নিশ্চয়ই ভালো না, যেমন কাঁচা হলুদ আমরা বন্ধ দিই 2-3 দিন, সপ্তাহে প্রতিদিন খাই না। চীনারা এনেছিল আমরা শুনেছি, কিন্তু সেই চায়ের আবিষ্কর্তা চীন যদি হয় বা ব্রিটিশ আমলে যদি এটা এখানে খুব বেশি মানে সম্পৃক্ত হয়ে যায়, কিন্তু তার আগে আমাদের যে কাড়া এখন যাকে বলছে, এ তো আমাদের বহু যুগ আগের। আমরা সর্দি কাশি হলে যে কাড়া বা কাত বানিয়ে খাই, তুলসী পাতা, মিছরি, তারপরে সব রকম দিয়ে এটা পাঁচন বানানো, মানে সে তো গলার পক্ষে ভালো বা আমাদের শ্লেষ্মা কমাতে সাহায্য করে, তো বলছে আয়ুর্বেদে। তো শেষ প্রশ্ন বললাম, কিন্তু একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে, যেটা আমি চাইবো যে আপনি খুব শর্টে যদি আনসার দেওয়া যায়, যে আমাদের না চাটনি মানে চাটনি শেষ পাতে আঙুল চাটবো না হাত চাটবো না, এটা হতে পারে না বাঙালি রান্নার খেতে যখন বসি। তো এই চাটুনি বা চাটনি এর হিস্ট্রিটা কেমন, মানে এটা কি আমাদের বহু যুগ রয়েছে? ওই যে অম্বল বললাম, আমাদের তো টকের একটা ব্যাপার রয়েছে, তেঁতুল, হ্যাঁ টক, মানে বাঙালি রান্নার সে তেতো দিয়ে শুরু আর টক দিয়ে বা মিষ্টি দিয়ে শেষ। এবার সেই টকের তো টক মানেই তো চাটনি বা রেলিশ যেটাকে বলা হয়, টাকনা, যেটাকে প্রকাশ সুন্দরী দেবী আবার চাকনা বলেছেন। মানে আমাদের যে বাচ্চাদের ভাত খাওয়াতে খাওয়াতে যখন খেতে চায় না তখন আমরা টাকনা দিই না, তখন ভাতটা তাড়াতাড়ি খায়, তখন মানে বোর হয়ে যায় খেতে খেতে। তা আমরা হয়তো চিনির কারণে হয়তো খাই না, কিন্তু টক জিনিসটা তো এখন ডাক্তারবাবুরা আবার অন্যরকম বলছেন, বিশেষ করে বলছেন সুগারের রুগীদের, বলছেন যে খানিকটা টক কিছু, মানে লেবুর রস বা অ্যাপেল সাইডার ভিনিগার বা আমলকির জুস, আমলকি তো মানে খালি পেটে খেয়ে নিয়ে 8 ঘন্টা পর ভাতটা খান, তাহলে নাকি সুগার স্পাইক হয় না। তাই আমি তো বুঝতে পারি না টকটা শুরুতে খাবো না শেষে খাবো, অবভিয়াসলি মিষ্টি ছাড়া টক আর কি। তো এগুলো আমাদের ভারতীয় রান্নাঘরের একটা বিরাট মানে ঐতিহ্য যাকে বলে। এই যে 5 কোর্স মেনু, এটা তো শুধু বিদেশের নয়, আমাদেরও তাই তো, পঞ্চব্যঞ্জন একদম। আজকের এপিসোডটা শেষ করলাম, কিন্তু শেষ করার সঙ্গে সঙ্গে নববর্ষের খাওয়া দাওয়া, বাঙালির ইতিহাস, খাবার দাবারের ইতিহাস, এই নিয়ে কথা বলতে বলতে আমাদের নিজেদেরই ভীষণ খিদে পেয়ে গেল। আজকের এপিসোডটা আপনারা যখন দেখছেন তখন আমার মনে হয় আপনাদেরও এটা ভীষণ পছন্দ হয়েছে। কজন আপনারা এই পুরনো মেনুগুলো, এই
পুরনো রেসিপিগুলো, খাবার দাবার, বাঙালির ঐতিহ্যের গর্বের যে জায়গাটা জানেন বলুন তো? কজন এই রান্নাগুলো নিয়ে, আমরা যেগুলো নিয়ে কথা বললাম সেগুলো জানেন? আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই লিখে ফেলুন। আপনারা যদি আজকের আলোচনার থেকেও নতুন কিছু জানেন বা এমন কোনো পুরনো খাবার দাবার যেটা আপনারা জানেন, আপনাদের পরিবারে কেউ রেঁধেছেন, আপনাদের ঠাকুমা, দিদিমা বা আপনাদের পূর্বপুরুষেরা, অবশ্যই জানাতে ভুলবেন না। কারণ এটা যত আমরা এক্সচেঞ্জ করব তত কিন্তু আমাদের, কি বলবো, বাংলা তো একটা বড় জায়গা, সেখানকার সংস্কৃতিটাও আমরা জানতে পারবো। তো এই আদান আর প্রদান চলুক এইভাবেই। কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের পরিবারে কোনো বিশেষ রান্না আছে কি। তাহলে আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। সবাইকে আগাম শুভ নববর্ষ। সবাই খুব ভালো কাটাবেন, খুব ভালোভাবে থাকবেন। নতুন বছর আপনাদের সবার খুব ভালো লাগুক, ভালো কাটুক। আর তার সঙ্গে সঙ্গে আজকের এই এপিসোডটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের মেম্বারশিপ অফারটা খুলে গেছে, তাই মেম্বারশিপ নিলে আপনারা বিশেষ কিছু পাবেন, যা আপনারা দেখতে চান, যা একান্তভাবে পেতে চান, সেটাও পাবেন। সঙ্গে সঙ্গে একটা কথা বলি যে মাইথোলজি বাই রেনেসার এই জার্নিটা বোধহয় এই পয়লা বৈশাখ থেকেই শুরু করব এরকমটা ভেবেছিলাম, মানে পডকাস্টটা। অবশ্যই পডকাস্টের এই জার্নিটা তখন থেকেই একটা প্রোমোর মাধ্যমে শুরু হয়েছিল, সেটাও গত বছরের এই পয়লা বৈশাখ। তার মানে একটা বছর আমি পূর্ণ করতে চলেছি আপনাদের সকলের ভালোবাসা আর আশীর্বাদে। এইভাবেই আপনাদের সঙ্গে গুটি গুটি পায়ে আমিও এগিয়ে চলি। সবাই এইভাবেই আমাকে যেভাবে সমর্থন করছেন, ভালোবাসছেন, স্নেহ দিচ্ছেন, আশীর্বাদ দিচ্ছেন, দেবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার। নমস্কার।